শহরে সবচেয়ে হাই সিকিউরিটি থাকা এক ব্যাংকে ডাকাতি করতে আসে কয়েকজন ডাকাত, কিন্তু সেখানে এসে দেখা যায় উল্টো তাদেরকে ডাকাতি করতে এসেছে অন্য এক টিম। এরপর সে যে লেভেলে 25,000 কোটি টাকা চুরি করে তা দেখলে তুমি শকড হয়ে পড়বে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই ডাকাতির উদ্দেশ্য বা কি বা এই ম্যাসরম্যান? এসব প্রশ্নের উত্তর দিতে হাজির হলাম থুনুমি মুভির এক্সপ্লেনেশন নিয়ে। তো চলো আর পেশাল না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভি এক্সপ্লেনেশন। মুভির শুরুতে আমরা স্টক এক্সচেঞ্জের জালিয়াতি সম্পর্কে একটা নিউজ দেখতে পাই, যেখানে একজন উপস্থাপিকা এসব জালিয়াতি ব্যাপারে বিস্তারিত বলছিল। এর পরের দৃশ্যে দেখানো হয় নিউ ইয়র্কের স্টক এক্সচেঞ্জকে। এখান থেকে মূলত বিভিন্ন ডাটা অপটিক্স কেবলের মাধ্যমে এজেন্টের কাছে তথ্য পাঠানো হয়। যখন ডাটা ট্রান্সফার করা হয় এই সুযোগ নেয় ফ্ল্যাশ বাই নামের এক সংগঠন। তারা পাশের এক বিল্ডিংয়ে বসে অপটিক্স কেবল দিয়ে ডাটা চুরি করে নেয়। ফলে ট্রেডিং শুরু হওয়ার আধ ঘন্টা আগে তাদের কাছে সব তথ্য চলে আসে। এভাবে ওই সংগঠনটি অনেক টাকা কামাচ্ছে। এরপর আমাদেরকে ফ্ল্যাশ বাই সংগঠনের প্রধানকে দেখানো হয়। তার নাম সুনীল দত্ত। সে মূল্য থেকে এই টাকা হাতিয়ে নিচ্ছে। তা সে এফবিআইয়ের মোস্ট ওয়ান্টেড আসামি। শেষমেশ এফবিআই তাকে একটা রিসোর্ট থেকে আটক করেও ফেলে, যেখানে সে সুইমিং পুলে বসে আনন্দ করছিল। পরের দৃশ্যে দেখানো হয় সমুদ্রের মাঝখানে কিছু লোক এক জাহাজে আর একটা জাহাজে গোলাবারুদ নিচ্ছে। সুনীল দত্তকেও তাদের হাতে তুলে দেওয়া হয়। এর পরের দৃশ্যে এসিপি রামাচন্দ্রকে আমরা দেখতে পাই। সে তার অস্ত্র এবং দলবল নিয়ে একটা ব্যাংক ডাকাতে পরিকল্পনা করছিল। সে রাধে নামের একজনের সাথে মিলে ইওর ব্যাংক নামের একটা ব্যাংকে ডাকাতি করার পরিকল্পনা করে। রামা বলে ওই ব্যাংকে 1,500 কোটি টাকা আছে, যার মধ্যে কিনা 500 কোটি টাকা অবৈধ। তারা মূলত সেই অবৈধ 500 কোটি টাকা চুরি করবে। এতে ব্যাংক চুরির ব্যাপারে কোনো রিপোর্ট করতে পারবে না, কারণ ব্যাংকের কাছে সে 500 কোটি টাকার কোনো হিসাবই নেই। এরপর রামা পুরো প্ল্যানটা বলতে থাকে। সে বলে ব্যাংক খোলে সকাল 10টায়। খোলার সাথে সাথে ব্যাংকে গ্রাহক ভিড় বাড়া শুরু হয়। সেই সময় ব্যাংকের সকল কর্মকর্তা ব্যস্ত হয়ে পড়ে। তারা ঠিক ওই সময় ব্যাংকে ঢুকবে এবং ব্যাংকের সকল লোকদেরকে নিজের কবজে নিয়ে নেবে। আবার সেই দিনে নাকি একটা সরকারি অনুষ্ঠানও আছে, যেখানে অনেক পুলিশ মোতায়েন করা থাকবে। এখন সেই জায়গায় দূরত্ব ব্যাংক থেকে প্রায় 1 ঘন্টা। তাই তারা বেশ কিছুটা সময় পেয়ে যাবে এই ডাকাতি করার জন্য। এরপর তারা পরিকল্পনা করে সামনে গেট দিয়ে তারা 3 জন ঢুকবে এবং পিছন গেট দিয়ে মোট 3 জন। প্রতিটা গেটে বিস্ফোরক রাখার কথা বলে, যাতে তারা সেগুলো দেখিয়ে মানুষকে ভয় দেখাতে পারে। এরপর তাদের প্ল্যান হচ্ছে পিছনের দেয়াল ভেঙে টাকা নিয়ে পালিয়ে যাওয়া। রামা রাধাকে বলে সে ওই এলাকার রেসিপি। এর জন্য তাদেরকে নিশ্চিন্তে চুরি করতে বলে এই আশ্বাস দিয়েছে সে, যে তার টিম দেরিতে ঘটনাস্থলে পৌঁছাবে। এতে করে তারা চুরি করার সময় অনেক বেশি পাবে। যাই হোক, এরপর দেখা যায় রাধে এবং তার লোকজন গিয়ে সেখানকার সকল লোকদেরকে নিজেদের কবজায় নিয়ে ফেলে। তারা ব্যাংকের সকল নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয়। তবে সেখানে গিয়ে সে দেখতে পায় এক সাদা কালারের চুলদারি লোক সেখানে বসে আছে। এই লোকটার নাম হলো ডার্ক ডেভিল। ওরা আর কি ডাকাতি করতে আসবে? উল্টো ডার্ক ডেভিল তাদের সবাইকে এমন দোলাই দেয় এবং এই দোলাইকে তারা সবাই কুপকাত হয়ে পড়ে। এর পাশে পুরো ব্যাংকের নিয়ন্ত্রণ নিজেদের নিয়ে নেয়। এখন সেখানে থাকা সব কর্মচারী ভাবতে থাকে যে হয়তো এই লোকটা তাদের ডাকাতি হাত থেকে বাঁচালো। তবে তাদের ভুল ধারণা ভেঙে দিয়ে ডার্ক ডেভিল বলে সে নিজেও ব্যাংক ডাকাতি করতে এসেছে। এরপর ডেভিল রাধাকে অফার দেয় তার দলে যোগ দিতে। এই কথা শুনে রাধাও প্রায় রাজি হয়ে যায়। এরই মাঝে একজন ব্যাংক কর্মকর্তা পুলিশকে খবর দিয়ে ফেলে। এরপর আমরা এসিপি রামাকে দেখি, যে আরাম করে চা খাচ্ছিল এবং তার কাছে ব্যাংক ডাকাতে খবর আসে। কিন্তু সে সেখানে যায় না, এবং শুধু তাই নয়, সে কাউকে যেতেও দেয় না। কেননা সে তো চাচ্ছে যত দেরি করে যাওয়া যায় ততই তাদের জন্য ভালো। তবে এরপরে তার কাছে খবর আসে যে ব্যাংকের কন্ট্রোল এখন অন্য কারো হাতে, অর্থাৎ ডেভিলের হাতে। এই কথা শুনে এসিপি ঘাবড়ে যায় এবং সেদিকে দ্রুত রওনা দেয়। যাওয়ার পথে এসিপি ডেভিলের সাথে কথা বলতে চায়, কিন্তু ডেভিল এসিপির সাথে কোনো কথা বলতে চায় না। সে বলে সে শুধু সাব ইন্সপেক্টর অ্যান্টনির সাথে কথা বলবে। পুলিশ এবং মিডিয়ার লোকজন ইতিমধ্যে এই কাণ্ড থেকে ঘটনাস্থলে পৌঁছায়। ফলে পুরো দেশে এই নিউজ ভাইরাল হয়ে পড়ে। এরপর আমরা দেখতে পাই এই কোম্পানির চেয়ারম্যান ক্রিসকে। সে তার পার্টনার স্যামের সাথে কথা বলছিল, যেখানে সে স্যামকে জানায় তাদের ব্যাংক একটি ডেভেলপার ব্যাংক। চুরি এবং ডাকাতি হলে তাদের ব্যাংকের নাম অনেক খারাপ হবে। এর জন্য সে হুকুম দেয় যেন ডাকাতরা একটা টাকাও ডাকাতি করতে না পারে। তারপর ঘটনাস্থলে উপস্থিত হয় কমিশনার ডায়ালাম। সে সব কথা শোনার পর সব কিছু নিজের হাতে তুলে নেয়। অন্যদিকে ডেভিল তার লোকজনদেরকে ভল্ট খুলে টাকা নিতে বলে। তবে লকার খোলার পর দেখা যায় সেখানে অনেক টাকা। ডেভিল সে ব্যাংকে সকল কর্মচারীদের লাগিয়ে দেয় ওই টাকা গোনার জন্য। এখন টাকা গোনা শেষে দেখা যায় সেখানে একদমই 1500 কোটি টাকা আছে। তখন রাধে পিছন থেকে ডেভিলের উপর আক্রমণ করে বসে। তবে ডেভিল তাকে গুলি করে আহত করে দেয় এবং রামার একটা ভয়েস রেকর্ড শোনায়। এখানে রামা ডাকাতি শেষ হওয়ার পর রাধাকে মেরে ফেলার প্ল্যান করছিল। এসব শুনে রাধা ডেভিলকে এবার সম্পূর্ণরূপে বিশ্বাস করে নেয়, যার ফলে সে তার কথা মতো কাজ করতে থাকে। এদিকে টিভিতে ডেভিলের কথা সরাসরি লাইভ সম্প্রচার করা হয়, যার ফলে এবার সবাই তাকে মাইকেল জ্যাকসন বলতে থাকে, কারণ সে ভয়েস চেঞ্জার দিয়ে কথা বলছিল এবং তার কথা মাইকেল জ্যাকসনের মতোই শোনা যাচ্ছিল। এরপর শ্যাম আসে ঘটনাস্থলে এবং কমিশনের সাথে কথা বলে সে অবৈধ 500 কোটি টাকার কথা জানিয়ে দেয়। তখন তারা আশ্বস্ত করে যে এই ব্যাংক থেকে একটা টাকাও বের হতে দেবে না তারা।
এরপর কমিশনার ডেভিলের কাছে তার ডিমান্ড জানতে চাই। ডেভিল বলে তার একটা সাবমেরিন লাগবে টাকা নিয়ে পালানোর জন্য। এদিকে এই হায়েস্ট ডেভিল কিন্তু একা নয়, কেননা তার সাথে রয়েছে আরেকজন পার্টনার যার নাম কানমালি। আসলে কানমালি বাইরে থেকে বসে ডেভিলকে হেল্প করে যাচ্ছিল। সে মূলত বাইরে থাকা সকল সিসিটিভি ক্যামেরা হ্যাক করে ফেলে এবং এরপরে পুলিশ কমিশনাররা কি বলছে বা না বলছে এই সব কিছু একটা সিক্রেট ওয়েবের মাধ্যমে ডেভিলকে পাঠাতো। এখানে কানমালি কনস্টেবলের কাছে একটা সিগন্যাল পাঠায়, আর সিগন্যাল পাঠানোর মাধ্যমে সে জানতে চাচ্ছে যে তার হাতে বেশি সময় নেই, ডেভিল যা করতে চাইছে তা সে খুব দ্রুতই করে ফেলবে। এই পরের দৃশ্যে আমরা পুলিশের ওয়াইসে দস্তর হসপিটালকে দেখতে পাই, যেখানে একজন আহত পুলিশকে দেখানো হয়, যেখানে সেদিন ঘটনাস্থলে ছিল। তাকে জিজ্ঞাসাবাদ করা হয় সে ওখানকার কাউকে চিনতে পেরেছে কিনা। তবে সে জানায় সেখানে সবাই মাস্ক পরা ছিল, এছাড়াও সাদা শার্ট এবং কালো প্যান্ট তাদের ড্রেস। তবে তাদের মধ্যে একজনের সাদা শার্ট এবং সবুজ প্যান্ট পরা ছিল। সে আরও জানায় তারা সেখানে মোট 9 জন ছিল। এরপর পুলিশ সিসিটিভি ক্যামেরায় দেখে 6 জন ডাকাত ওই দিন ব্যাংকের বাইরে থেকে প্রবেশ করছে, অর্থাৎ 3 জন আগে থেকে ব্যাংকে ছিল। তখন কমিশনার আবারও পুরাতন ফুটেজ দেখতে বলে। এখানে পুরাতন ফুটেজে তারা ডেভিলকে দেখতে পায়। অন্যদিকে ডেভিল একটা বড় বোমার খোঁজ পায়, কিন্তু ওই জিনিসটা দেখে ডেভিল বেশ অবাক হয়ে যায়, কেননা তার সাথে করে এখানে কোনো বোমা নেই। এই থেকে সে বুঝতে পারে যে এখানে অন্য একজন লোক আছে যেখানে এই ডাকাতে করতে চাই। এই পয়েন্টটা তোমরা মনে রাখো, কেন এর উত্তর আমরা মুভির লাস্টে পাবো। এরপর আবার ক্রিস মুখ্যমন্ত্রীকে কল দেয়, কল দিয়ে বলে ব্যাংকে মিলিটারি ফোর্স পাঠাতে, যাতে তার ব্যাংক থেকে টাকা চুরি না হয় এবং তার ব্যাংকের মানসম্মান নষ্ট না হয়। এরপর তার কথাতেই মুখ্যমন্ত্রী একটা মিলিটারি ফোর্স পাঠিয়ে দেয়। তারপর পুলিশ এবং মিলিটারি একসাথে মিলে কেস পরিচালনা করার সিদ্ধান্ত নেয়। তখন ডেভিল ব্যাংকের বাইরে দাঁড়িয়ে থাকা 2টি গাড়ি বিস্ফোরণের মাধ্যমে উড়ে দেয়, যার ফলে সাধারণ লোকদেরকে মাঝে এবার ভীতি আরও গভীরভাবে কাজ করতে থাকে। এসব কিছু দেখে মিডিয়ার লোকজনরাও আরও বেশি ইন্টারেস্ট হয়ে পড়ে। তারা এই খবর পুরো দেশে ছড়িয়ে দেয়। এই অবস্থার সুযোগ নিয়ে বিরোধী দল সরকারের বিরুদ্ধে নিন্দাও শুরু করতে থাকে। টিভিতে এই খবর দেখে ব্যাংকের চেয়ারম্যান ক্রিস তার বন্ধুকে কল করে এবং জানতে চায় কোনো সাহায্য লাগবে কিনা। সে বলে এই কেসের দায়িত্ব কমিশনার নিজ হাতে নিয়েছে, তাই তাকে নিশ্চিত থাকতে হবে। এরপর আমরা দেখতে পাই ডেভিলের সাথে ওয়্যারলেসের মাধ্যমে কেউ একজন যুক্ত আছে এবং ব্যাংকের বাইরে থাকা সিসিটিভিগুলো হ্যাক করে তথ্য সংগ্রহ করেছে। ওই যে আগেই বলেছি সে হচ্ছে কানমানি। তবে এখানে কমিশনার জানায় তারা তো পুরো নেটওয়ার্ক জ্যামিং করে এই ব্যাংকের সিকিউর করে ফেলেছে। তাহলে ডেভিল ভীততাকে কিভাবে গাড়ি বিস্ফোরণ করলো? হয়তো এই বিস্ফোরণ বাইরে থেকে কেউ করিয়েছে। তারপর কমিশনার সেখান থেকে কিছু স্নাইপার কাজে লাগিয়ে দেয়। এখন এই কথাগুলো কিন্তু আবার কানমানি শুনে ফেলে। এরপর সে ডেভিলকে ইনস্ট্যান্ট ইনফর্ম করে ফেলে। এরপর ডেভিল কমিশনারকে এই স্নাইপারের কথা জানালে কমিশনারও পুরো ভরকে যায়। এখন তার মানে প্রশ্ন হচ্ছে ডেভিল কিভাবে বুঝতে পারলো যে সেই স্নাইপারদেরকে সেট আপ করছে? এর মাধ্যমে কমিশনার কনফার্ম হয়ে যায় যে ব্যাংকের বাইরেও ডেভিলের কোনো লোক আছে। এর জন্য ডেভিল তার মাধ্যমে বাইরে থেকে সকল খবর পেয়ে যাচ্ছে। তাই এবার কমিশনার ব্যাংকের বাইরে থাকা সকল সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলতে বলে। এরপর তারা চলে যায় সেই বিস্ফোরণের জায়গায়। এখানে তারা ইনভেস্টিগেট করার সময় একটা তার খুঁজে পায় রামা, এবং তার লোকজন সেই তারা পিছু করতে থাকে এবং তারা একদম শেষ মাথায় যায়। কিন্তু সেখানে এসে দেখা যায় তারটা কাটা ছিল। এখানে থাকা একজন লোক তখন তাকে বলে সে নাকি কিছুক্ষণ আগে একটা ভ্যানকে এখানে দিয়ে যেতে দেখেছে। এবার রামা সেই ভ্যানের পিছু করে। আসলে ওই ভ্যানে মূলত কানমানি ছিল, যার ফলে কিছু দূর গিয়ে সেই ভ্যানটাকে আগুনে ধরে দেয় এবং নিজে অন্য একটা কালো গাড়িতে করে সেখান থেকে বেরিয়ে পড়ে। কিন্তু সেখানে থাকা একজন লোক তার গাড়ির নাম্বার দেখে ফেলে। পরে সেই গাড়ির নাম্বারটি রামাকে দিয়ে দেয়। রামা এবার 5 জন লোককে গাড়ির পিছনে লাগিয়ে দেয় তাড়াতাড়ি। তারা গাড়িটাকে ফলো করতে করতে একটা পার্কিং লটে এসে পড়ে। এখানে কানমানি সে 5 জনকে গুলি করে মেরে সেখান থেকে পালিয়ে যায়। তবে যাওয়ার পর সে ডেভিলকে সব কিছু জানিয়ে রাখে। এটা শুনে ডেভিল কমিশনারকে বলে পার্কিং এরিয়াতে 5টা লাশ পড়ে আছে, তাই সে জানায় তোমরা এই লাশগুলোকে উদ্ধার করো, আর আমার মনে হয় সেখান থেকে তোমরা কোনো প্রমাণ খুঁজে পাবে। সে আরও জানায় সেখানে এই ডাকাতির মাস্টার প্ল্যান খুঁজে পাবে। এই কথা শুনে পুলিশের একটা টিম তখনই সেই পার্কিং এরিয়াতে যায়। সেখানে গিয়ে দেখে তারা লাশগুলোকে দেখতে পায়। এছাড়াও ওখানে একটা ফোন রাখা আছে, সেই ফোনটাতে একটা ভিডিও চলছিল, আর এই ভিডিওটা হচ্ছে রামার। আসলে রামা যে ডাকাতি প্ল্যান করছিল সেটা এই মুহূর্তে ভিডিও। এরপর পুলিশ কমিশনারকে এই ভিডিওটা দেখালে পুলিশ কমিশনার রামাকে গ্রেপ্তার করে নেয়। অন্যদিকে দেখা যায় কানমানি ইতিমধ্যেই স্যামকে অপহরণ করে ফেলেছে। সে তাকে ভয় দেখে ব্যাংকের সকল সিক্রেট জেনে ফেলে। কানমানি স্যামের মাধ্যমে জানতে পারে যে ব্যাংকের লকারে 25,000 কোটি টাকা আছে। অন্যদিকে কমিশনার রামাকে জিজ্ঞাসাবাদ করতে থাকে। এক পর্যায়ে রামা বলে তার সাথে শ্যামও জড়িত। আসলে রামা এবং শ্যাম ছোটবেলা বন্ধু। তার কথাতে মূলত রামা ব্যাংক ডাকাতি করতে চেয়েছিল। শ্যাম তাকে 20% ভাগ দিতে চায়, তা সে এই দলে রাজি হয়ে পড়ে। এরপর সে একটা দক্ষ টিম খুঁজতে থাকে যাদের মাধ্যমে ডাকাতি করা সম্ভব। প্রথমে তারা আসলে ডেভিলের কাছে গিয়েছিল, কিন্তু ডেভিল প্রথমে রাজি হয় না। তারপর রাধাকে দিয়ে এই কাজটা করাতে চায়, কিন্তু এখন ডেভিল নিজের জন্যই ডাকাতি করছে।
এদিকে পুলিশ সিসিটিভি ক্যামেরা চেক করে বোমা প্ল্যান করা ব্যক্তিটাও খোঁজ পেয়ে যায়। তারপর কমিশনার সেই লোকটাকে খুঁজে বের করার জন্য লোক লাগিয়ে দেয়। ওদিকে কমিশনারও তাদের এমন বুদ্ধি থেকে অবাক হয়ে যায় এবং বুঝতে পারে সে যে কোনো সাধারণ ডাকাত নয়। এরপর পুলিশ রেকর্ড চেক করে দেখে যে ডেভিল মারা গেছে। ডেভিল মারা গেলে ডাকাতি করছে কে? এটা ভেবে কমিশনার এবার চিন্তিত হয়ে পড়ে। সে ভাবতে থাকে যে যারা ডাকাতি করছে তারা কিনা ভুয়া ডেভিল। এবার রামা বলে যে ব্যাংকের মেইন গেটে নাকি একটা নকল বোমা লাগানো আছে। এই বলে সে ওই বোমাটা খুলতে যায়। সে বোমাটি খুলে ছুঁড়ে মারে, তখনই বোমাটি বিস্ফোরণ হয় এবং রামা সেখানেই মারা যায়। এরপর মন্ত্রণালয়ের একজন লোক পুলিশ কমিশনারকে ফোন দিয়ে বসে। কল দিয়ে সে জানায় যে করে হোক ব্যাংক থেকে সন্ত্রাসীদের ব্যাংক থেকে বের করতে হবে। এখন সেটা কথা বলো কিংবা মেরেই হোক, যেভাবেই হোক তোমাদেরকে এই কাজটা করতে হবে। এই কথা শুনে কমিশনার ডেভিলকে কল দেয় এবং আবারও তার ডিমান্ড জানতে চায়। ডেভিল আবার ব্যাংকের চেয়ারম্যানের সাথে কথা বলে আগ্রহ প্রকাশ করে। ডেভিল ব্যাংকের চেয়ারম্যান অর্থাৎ ক্রিসকে কল করে ব্যাংকে আসতে বলে। প্রথমে ক্রিস আসতে চায় না। এই কথা শুনে ডেভিল তাকে প্রশ্ন করে সে 6 মাস আগে 18 বার ব্যাংকে এসেছিল, সে এতবার যেতে আসতে পারছে, আর একবার আসলে ক্ষতি কি? তখন ডেভিল আরও জানায় যে সে একটা বোম পেয়েছে। ডেভিল আরও জানায় সে যে একটা কিছু পেয়েছে, যেটা শুনে ক্রিস স্যামকে কল দিয়ে বসে। ক্রিস স্যামকে কল দিয়ে রেখে বলতে থাকে যে এটা 100-200 কোটি টাকার খেলা নয়, এটা পুরো 25,000 কোটি টাকার ব্যাপার।